গ্রামীণ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও 100 দিনের কাজের এখনও চালু করা হয়নি। আমাদের কর্মশী প্রকল্প অল্টারনেটিভ চলছে এবং মানুষ কাজ পাচ্ছেন। গ্রামীণ রাস্তার কাজও বন্ধ 4 বছর ধরে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা আমাদের টাকা জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, সব টাকা, ট্যাক্স একটাই, আর দেবার বেলায় অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে। বাংলার আবাসন, বাংলার বাড়ি দেয় না। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা গ্রামীণ আবাসন নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে 1 নম্বর ছিল। গ্রামীণ রাস্তাতেও 1 নম্বর ছিল, 100 দিনের কাজেও 1 নম্বর ছিল। হিংসার কোনো ওষুধ নেই। ভাবছে বাংলাকে ভাতে মারো, ওরা জানে না বাংলার বুদ্ধি, বাংলার সবচেয়ে বড় জিনিস, আর বাংলার মানুষ। বাংলার মাটি অনেক কথা বলে, যা অনেকে চোখে দেখতে পারে না। আমরা আগেই 45,70,000 গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও 12 লক্ষ যোগ্য পরিবারকে আমরা 14,400 কোটি টাকা দিয়েছি এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও 16 লক্ষ পরিবারকে আরও তাদের অর্ধেক টাকা দেওয়া হবে, বাদ বাকিটা মেতে দেওয়া হবে। তাহলে কত হলো? 28 লক্ষ। আগে 46, এবার 28 গুণ করুন। 46 আর 2 48, 58, 68। এরপর হচ্ছে আজকে ধরুন 14,000 সামথিং, 15,000 ধরে নিন, তো 68 আর 15 কত হলো? 68 আর 10 78 আর 5 81। এবার হচ্ছে সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা করে 2,60,000 বাড়ি তৈরি করতে 2,500 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে 81, 83 হয়ে গেল। এবার চা সুন্দরী প্রকল্পে 25,000-এর বেশি চা শ্রমিক পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে এবং রানীগঞ্জের 29,000 পরিবারকে পুনর্বাসনের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। তাছাড়াও নিজন্য, সুজন্য, নিজশ্রী এসব প্রকল্পের মাধ্যমেও অনেক দেওয়া হয়েছে। তাছাড়াও আরবান ডিপার্টমেন্টের থেকেও প্রায় 6,000 বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। মোট যদি ধরেন তাহলে 1 কোটির বেশি সংখ্যাটা আমাদের এখানে কিন্তু গরিব লোকেদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে কৃষি সহায়তা প্রদান। অনেক লোকের কৃষি জমি ধ্বংস হয়ে যায়, সবজি ধ্বংস হয়ে যায়, এটাই তার অর্থ যোগায়, তার ফ্যামিলি চালায়। তাই ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিয়েছি, শস্য বিমা। যে কোনো দুর্যোগ হলে, দুর্ভোগ হলে, বন্যা হলে, পোকা আক্রান্ত হলে, ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্স্যুরেন্সের টাকা আমরা দিই। আমি আগেরবারও এসে আপনাদের বলে গিয়েছিলাম যে চিন্তা করবেন না, আমরা দেব। সাম্প্রতিক বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় 49,000 হেক্টর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে। সংখ্যাটা কম নয়। এর মধ্যে 2,000 হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের চাষের জমিও ভূমিধস ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ফসল নষ্ট হয়েছে এমন 1,16,000 কৃষককে সর্ষে, গম, মসুর, ভুট্টা, খেসারি, আলু ইত্যাদির বীজ কিট আকারে দেওয়া হলো, যার জন্য খরচ পড়ল 6,50,00,000 টাকা। সবজি নষ্ট হয়েছে এমন প্রায় 21,000 কৃষককে আজ বিভিন্ন মরশুমি সবজি যেমন কুমড়ো, ভেন্ডি, বেগুন, লঙ্কা, শস্য, টমেটো এবং গাজরের সবজি বীজ কিট দেওয়া হলো, তার খরচ হয়েছে 3,50,00,000 টাকা। এদের মধ্যে দার্জিলিং জেলায় ভূমিধসের কারণে 212 হেক্টর জমির ফসল নষ্ট, ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,000-এর ওপর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য কমলা লেবু, আদা, বড় এলাচ ইত্যাদির চারাও সরবরাহ করা হলো।
এরপর এইগুলো কিন্তু শস্য বিমার আওতায় ছিল না। শস্য বিমার আওতায় ধান আছে, আলু আছে, জুট আছে, ভুট্টা আছে, এরকম কিছু আছে। এর সাথে কৃষকদের ধরুন এখন তো পাকা ধান, এখন 2-3 বার ধান হয়, পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের, সেটা অ্যাসেস করা হচ্ছে। ধান কাটা শেষ হয়ে গেলে বাংলা শস্য বিমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবেন। বাংলা শস্য বিমা যোজনায় সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয়। এখনও পর্যন্ত 1,13,00,000 কৃষক 3,938 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। এবার আমি আসব এই যে বন্যা নিয়ে। কখনো সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে, জল ব্লক করে দিয়েছে, সব চলে আসছে, জল হলেই দার্জিলিং, নয় কালিম্পং, নয় শিলিগুড়ি, নয় জলপাইগুড়ি, নয় মাটিগাড়া, নয় নকশালবাড়ি, পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে। একবার ভেবেছে যে তিস্তাকে ব্লক করে দিয়েছে? এটা অপরাধ নয়, এটা সামাজিক অপরাধ নয়, এটা ক্রিমিনাল অফেন্স নয়। কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল? তিস্তার জল দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে, তিস্তাটাকে বাঁচাতে হবে এটা নিয়ে তো ভাবে না। এরপরে হচ্ছে আমাদের বাংলা বিশেষ করে নদীমাতৃকার জায়গা, 43% এলাকা প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হয়, জীবন সম্পত্তির অনেক ক্ষতি হয়। উত্তরবঙ্গের তিস্তা, তোর্ষা, রায়ডাক, সংকোষের মতো নদীগুলোতে ক্যাচমেন্ট এলাকা মূলত প্রতিবেশী দেশ ভুটান ও সিকিমে অবস্থিত। সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার সহ বিভিন্ন জেলায় বন্যা হয়। বনভূমি, কৃষিজমি ও চা বাগানও ধ্বংস হচ্ছে। কেন্দ্রীয় সরকার উদাসীন। আমরা ইন্দো ভুটান নদী কমিশন করতে বলেছি, তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি। এটা হচ্ছে উত্তরবঙ্গের চেহারা। আর দক্ষিণবঙ্গে বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, সব ভেসে যায়। পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, ঝাড়গ্রাম বলুন, মিদনাপুর পূর্ব বলুন, মিদনাপুর পশ্চিম বলুন, ডিবিসির ছাড়া জলে, পাঞ্চেতের ছাড়া জলে, মাইথানের ছাড়া জলে। আর এই যে গঙ্গা ভর্তি টুবু, কলকাতায় একদিনের জন্য 6 ঘন্টায় চিৎকার শুরু হয়ে গেল, 6 ঘন্টায় জল ক্লিয়ার করে দিলাম পুজোর আগে আমরা। জলটা আপনি ফেলবেন কোথায়? একদিকে 300 মিলিগ্রাম বৃষ্টি, অন্যদিকে বিহার ইউপিতে যে বৃষ্টিটা হচ্ছে, বাংলাটা হচ্ছে নৌকার মতো। উত্তরাখণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে গঙ্গা দিয়ে। গঙ্গা তো একটাই, গঙ্গার নামটা কোথাও কোথাও এক একটা নামে কেউ ডাকতে পারে, কিন্তু অরিজিনাল তো গঙ্গা। উত্তরপ্রদেশের বৃষ্টির জলও চলে আসছে গঙ্গা দিয়ে, ফরাক্কা দিয়ে একেবারে আমাদের এখানে। বিহারে বৃষ্টি হলেও আপনারা জানেন চলে আসে ফরাক্কা দিয়ে। বিহারেও অনেক সময় কমপ্লেন করেছে, তাদেরও ওখানে ফরাক্কার জলের জন্য ফরাক্কার ড্রেজিং হয় না বলে তাদেরও প্রবলেম হয়। সুতরাং ম্যান মেড ফ্লাড, যেটা আমি আপনাদের 2009 সাল থেকে বলছি, কারণ তখন আমি রেল মিনিস্টার ছিলাম। কথাটা আমি তখন বলেছিলাম, তার কারণ আমি শুনেছিলাম একটি রেল আস্তে আস্তে ফরাক্কায় পৌঁছতে পৌঁছতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেছে। তখন আমাকে ফোন করা হলো যে এত প্যাসেঞ্জার সব মরে যাবে, কি হবে, ইঞ্জিন তো চলছে না। আমি বললাম মোটা মোটা দড়ি জোগাড় করো, ক্রেন জোগাড় করো, করে ওদের কোনোভাবে টেনে টেনে নিয়ে এসো। তারপরে টেনে টেনে নিয়ে এসেছিলো। তখন ওরা আমাকে বলেছিল এটা ম্যান মেড ফ্লাড।